গল্পকরণে আপনারা শুনছেন মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে ষষ্ঠ পর্ব। ভয়ঙ্কর রাতের পরের যে ভোর, সেখানে কিছু আশা থাকে, কিছু আনন্দ থাকে। দিনের আলো মানুষকে আর কিছু দিক আর না দিক ভরসা দেয়। মঙ্গল সঙ্গীতের মতো পাখি ডাকতে শুরু করে, এমনকি ভোরবেলায় কাকের কাকার ধ্বনিকেও শুভ মনে হয়। তারাও আলোর বার্তা পৌঁছে দিচ্ছে। 25শে মার্চের ভয়াবহ সেই রাত কেটে গেছে। ভোর হয়েছে, পাখির ডাক শোনা যাচ্ছে, অথচ কোনো রকম ভরসা পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে একটা দীর্ঘ রজনী পার করার পর শুরু হয়েছে আরেকটা দীর্ঘ রজনী। রাতের পর দিন আসেনি, রাতের পর এসেছে রাত। শাহেদ বসে আছে সম্পূর্ণ অপরিচিত এই পরিবারের প্রধান বৃদ্ধ সুবান সাহেবের শোবার ঘরের একটা চেয়ারে। সারা রাত এক পলকের জন্য সে চোখ বন্ধ করেনি। এখন তার চোখ জ্বালা করছে। মাঝে মাঝে চোখকে আরাম দেওয়ার জন্য সে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করছে। প্রায় সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলেছে। মনে হচ্ছে এখন চোখ বন্ধ করে থাকার সময় নয়। সুবান সাহেব তার বিছানায় জায়নামাজ পেতে নামাজে বসেছেন। তিনি শেষ রাতে কিছু সময়ের জন্য ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছেন। স্বপ্নটা এরকম: তার ছেলে বরিশাল থেকে লঞ্চে করে ফিরছে। ছেলের বন্ধু সঙ্গে আছে, বন্ধুর নবপরিণীতা স্ত্রী আছে, তাদের আত্মীয় স্বজনও আছে। তারা লঞ্চের একটা কেবিনে দরজা জানালা বন্ধ করে গান বাজনা করছে, জমিয়ে গল্প করছে। এই সময় লঞ্চের তলা খুলে গেল। লঞ্চের হুড়মুড় করে পানি ঢুকতে লাগলো। লঞ্চ ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে। অন্য যাত্রীরা প্রাণে বাঁচার জন্য ছুটোছুটি করছে। কেউ কেউ নদীতে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতরাবার চেষ্টা করছে। দূরে উদ্ধারকারী কিছু পালতোলা নৌকাও দেখা যাচ্ছে, অথচ সুবান সাহেবের ছেলে সালাউদ্দিন এদিকে কোনো নজরেই নেই। সে তখন তাস খেলছে। নববধূ তাস নিয়ে বসেছে। সবাই খুব মজা পাচ্ছে। লঞ্চ যে তলিয়ে যাচ্ছে সেদিকে কারো কোনো হুঁশ নেই। সবাই এত মত্ত। সুবান সাহেব ঘুমের মধ্যে চিৎকার করতে লাগলেন, এই গাধা, এই বেকুব, তাড়াতাড়ি দরজা খুলে দেখ কি হয়েছে। গাধার বাচ্চা গাধা, তাস পরে খেলবি, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। চিৎকারের এই পর্যায়ে সাহেব তার গায়ে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায়। ঘুম ভাঙার পর ঘোর লাগা গলায় তিনি সাহেবকে যে প্রশ্নটা করেন তা হল, দরজা খুলেছে, দরজা খুলেছে? দুঃস্বপ্ন দেখার পর থেকে সুবান সাহেবের ছেলের জন্য অস্থির হয়ে পড়েছেন। একটা মুরগি সদকা মানত করেছেন, সেই সঙ্গে 100 রাকাত নফল নামাজ। ফজরের নামাজের পর থেকে তার নফল নামাজ চলছে। 8টা বাজে, মাত্র 40 রাকাত পড়া হয়েছে। শুরুর দিকে দাঁড়িয়ে পড়ছিলেন। হাঁটুতে আর্থ্রাইটিক্সের ব্যথা শুরু হওয়ার পর এখন আর দাঁড়িয়ে পড়তে পারছেন না। মাথাও বেশ কিছু নিচু করতে পারছেন না। কোমরে ব্যথা করছে। জায়নামাজের সামনে 2টা বালিশ রেখে সেজদার সময় কোনো মতো বালিশে মাথা ছোঁয়াচ্ছেন। কঙ্কন দাদু ভাইয়ের এই অদ্ভুত ভঙ্গির নামাজ পড়া দেখে খুবই মজা পাচ্ছে। সুবান সাহেব যতবার বালিশে মাথা ছোঁয়াচ্ছেন ততবারই সে ফিক করে হেসে ফেলছে। আঙ্গুল উঁচিয়ে শাহেদকেও এই মজার দৃশ্য দেখাচ্ছে। শাহেদের সঙ্গে এক রাতেই তার খুব ভাব হয়েছে। শাহেদকে সে ডাকছে বাবু। কেন বাবু ডাকছে সেই জানে। শিশুদের সব কর্মকাণ্ড ব্যাখ্যা করা কঠিন। রাতে গোলাগুলির ভয়ে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকার জন্য কঙ্কনের গলা ব্যথা করেছে। টনসিল ফুলে গেছে। তার মা মনোয়ারা গরম পানি দিয়ে মেয়েকে গার্গল করানোর চেষ্টা করছেন। সে গার্গল করতে পারছে না। মুখে পানি দিতে সে পানি গিলে ফেলছে। শাহেদ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছে না। তার সময় কাটছে হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করার মতো বেশি জায়গা এ বাড়িতে নেই। সুবান সাহেবের ঘর থেকে বসার ঘর, সেখান থেকে বারান্দা, বারান্দা থেকে বসার ঘর, বসার ঘর থেকে আবার সুবান সাহেবের ঘর। তাঁতের মাখুম চলছেই। বারান্দায় যেতে যেতে ভয় লাগে, কারণ বারান্দা থেকে রাস্তা দেখা যায়। রাস্তা দিয়ে কোনো মিলিটারি যদি যায়, তারা বারান্দায় একজন কেউ হাঁটছে দেখতে পাবে। কিছু বলা যায় না, গুলিও করে বসতে পারে। কঙ্কন বলল, তুমি শুধু শুধু হাঁটছ কেন? শাহেদ জবাব দিল না। কি জবাব দেবে? সে কেন হাঁটছে সে নিজেই জানে না।
কঙ্কন বলল, বাবু, তোমার হাঁটতে ভালো লাগে, এই জন্য তুমি হাঁটো? হ্যাঁ। হাঁটতে ভালো লাগে কেন? জানি না। কেন জানো না? মনোয়ারা রান্নাঘর থেকে বললেন, কঙ্কন, বিরক্ত করবে না তো? কঙ্কন বলল, কেন বিরক্ত করব না? তার প্রশ্ন করার খেলা শুরু হয়েছে। অবিকল রুনির স্বভাব। একবার প্রশ্ন করা শুরু করলে করতেই থাকবে, বিরক্ত করে মারবে। একবার তো চট দিয়ে প্রশ্ন খেলা বন্ধ করতে হলো। টনসিলে গলা ব্যথা রোগও রুনির আছে। একটু ঠান্ডা লাগলে তো গলায় ব্যথা, কিছুই গিলতে পারবে না। কাঁদো কাঁদো গলায় মাকে বলবে, ব্যথা কমিয়ে দাও। শাহেদ রুনির কথা বা রুনির মার কথা ভাবতে পারছে না, কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছে এই দুঃসময়ে তারা কোথায় আছে, কিভাবে আছে। আসমানি সারা রাত জেগেছিল তা অনুমান করা যায়। রুনি কি ঘুমিয়েছিল? গোলাগুলির শব্দে নিশ্চয়ই খুব ভয় পেয়েছে। ভয় পেলে রুনির জ্বর এসে যায়। জ্বর হলে সমস্যা, সে বাবার কোল ছাড়া আর কারো কোলেই যাবে না। মেয়ে জ্বরে পড়লে আসমানি খুবই বিপদে পড়বে। শাহেদ হাঁটাহাঁটি বন্ধ করে এখন বসার ঘরের বেতের চেয়ারে বসে আছে। ব্যাটারি না থাকায় ট্রানজিস্টার চলছে না। বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝার উপায় নেই। একতলা এই বাড়িটা অন্য বাড়ি থেকে আলাদা। প্রতিবেশীর কাছ থেকে কোনো খবর নেওয়ার উপায় নেই। এই বাড়িটার উত্তর দিকে আরেকটা একতলার বাড়ি আছে, যেটা কাছাকাছি। বারান্দায় দাঁড়িয়ে হাঁক দিলে বাড়ির লোকজন শুনতে পাবে, কিন্তু ওই বাড়িতে কেউ নেই, তালা বন্ধ। শাহেদের আবারও চোখ জ্বালা করছে বা চোখ দিয়ে পানি পড়ছে। সে চোখ বন্ধ করল। মনোয়ারা এসে পাশে দাঁড়ালো, তার হাতে চায়ের কাপ। ভাই, একটু চা খান। শাহেদ হাত বাড়িয়ে চা নিল। মনোয়ারা বলল, খিচুড়ি বসিয়েছি, আজকের নাস্তা খিচুড়ি, ঘরে আটা ময়দা কিছুই নাই। শাহেদ বলল, বাজার আছে, চাল ডাল কেরোসিন? মনোয়ারা বলল, 1-2 দিন চলবে, ও এসে বাজার করে দিবে বলেছিল, এখন তো তারই খোঁজ নেই। শাহেদ বলল, কারফিউ তুললেই আমি বাজার করে দিয়ে যাব। নিশ্চয়ই কিছুক্ষণের জন্য হলেও কারফিউ তুলবে। সমস্যা হচ্ছে কারফিউ কখন তুলবে, কতক্ষণের জন্য তুলবে, এটা বুঝবো কি করে? একটা রেডিওর খুব দরকার ছিল। মনোয়ারা বলল, ভাই, আপনার কি সিগারেট খাবার অভ্যাস আছে? কঙ্কনের বাবা তার সিগারেটের প্যাকেট ফেলে গেছে। সিগারেট খাবার অভ্যাস থাকলে প্যাকেটটা আপনাকে দিতে পারি। দিন সিগারেট। মনোয়ারা আঁচলের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করল। সে সিগারেট দেয়াশলাই সঙ্গে নিয়ে এসেছিল। শাহেদ বলল, ভাবি, থ্যাংক ইউ। সিগারেটের প্যাকেটটা হাতে পেয়ে কি যে ভালো লাগছে আপনি বুঝতে পারবেন না। মনোয়ারা বলল, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার মেয়ে আপনার স্ত্রী ভালো আছে। কারফিউ তুলে নিলেই ওদের সঙ্গে আপনার দেখা হবে। শাহেদ বলল, কিভাবে জানেন? আমার মন বলছে, কাল রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কঙ্কনের বাবার জন্য যেমন দোয়া করেছি, আপনার স্ত্রী এবং মেয়ের জন্য দোয়া করেছি। দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আমার মনে একটা শান্তি শান্তি ভাব হলো। তখনই বুঝলাম আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। আমার কোনো দোয়া যখন কবুল হয় আমি বুঝতে পারি। শাহেদের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল। নিতান্তই অপরিচিতা এই মেয়েটির সামনে চোখ মুছতে তার মোটেও লজ্জা লাগল না। রুনি সকালবেলা হড়বড় করে বমি করল। রাতে গুলির শব্দে ভয় পেয়ে 2 বার বমি করেছে। এখন বেলা প্রায় 11টা। সকালে কিছু খায়নি। বমি হওয়ার জন্য পেটে তো কিছু থাকতে হবে। বমি হচ্ছে কেন? আসমানি 2 হাতে মেয়ের মাথা ধরে আছে। ভয়ে তার হাত পা কাঁপছে। মেয়ের গা অস্বাভাবিক ঠান্ডা। এর মানে কি? জ্বরে সে গা গরম হতে পারে, ঠান্ডা হবে কেন? ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে না তো? বাচ্চাদের ভয়ঙ্কর কোনো অসুখ করলে আগেভাগে কিছু বোঝা যায় না। এরা হেসে খেলে বেড়ায়, তারপর হঠাৎ এক সময় নেতিয়ে পড়ে। ডাক্তারের কাছে নেওয়ার সময়টাও পাওয়া যায় না। এরকম কিছু হচ্ছে না তো? এরকম কিছু যদি হয় সে ডাক্তারের কাছে কিভাবে নেবে? বাইরে কারফিউ, কখন কারফিউ তুলবে কিছুই বলছে না। রেডিওতে সারাক্ষণ
হামদ আর নাত হচ্ছে, ফাঁকে ফাঁকে জরুরি নির্দেশ। ভাঙা ভাঙা বাংলায় বলছে, রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলি করা হইবে। আসমানি বলল, কেমন লাগছে রে মা? রুনি বলল, ভালো। আর বমি হবে? না। তাহলে আয়, মুখ ধুয়ে দিই। না। মুখ ধুবি না? মুখ ধুয়ে কুলি কর। কুলি করব না। মুখে না বললেও রুনি কুলি করল। আসমানি মেয়ের মুখ ধুইয়ে দিল। শরীরটা এখন ভালো লাগছে রে মা? লাগছে। বাবা কোথায় মা? তোর বাবা আছে, ভালোই আছে। কোথায় আছে? বাসায় আছে। আর কোথায় থাকবে? রুনি চোখ মুখ শক্ত করে বলল, আমি বাবার কাছে যাব। যাবে বললেই তো আর যেতে পারে না। বাইরে কারফিউ, মিলিটারি, রাস্তায় কাউকে দেখলে গুলি করে দেবে। আমি বাবার কাছে যাব। কারফিউ তুললে আমরা তোমার বাবার কাছে যাব। আমি এখন যাব। মাগো, অবুঝ হইও না, এখন অবুঝ হবার সময় না। আমি বাবার কাছে যাব, অবশ্যই যাব, যাবই যাব। আসমানি মেয়ের গায়ে চর বসিয়ে দিল। রুনি কাঁদল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। যতই দিন যাচ্ছে মেয়েটা ততই অবাধ্য হচ্ছে। এতটুকু একটা মেয়ের গায়ে হাত তুলতে হচ্ছে। অসুস্থ মেয়ে, শরীরে কিছু নেই, হাত পা ঠান্ডা হয়ে আছে। আসমানির মন খুব খারাপ হয়ে গেল। কি করবে সে? মেয়েকে কোলে নিয়ে আদর করবে? এখন তা করা যাবে না। রুনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। অনেকক্ষণ সময় লাগবে তার রাগ কমতে। আসমানি বলল, রুনি, মা কথা শোনো। রুনি বলল, আমি কথা শুনবো না, আমি বাবার কাছে যাবই যাব। আসমানি মেয়েকে বাথরুমে রেখে বসার ঘরে চলে এলো। দুঃখ কষ্টে তার প্রায় কান্না এসে যাচ্ছে। কি ভয়াবহ সমস্যায় যে পড়েছে। রাগ করে চলে এসেছিল কুমকুমদের বাড়িতে। তার স্কুল এবং কলেজের জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী কুমকুম। রাগ করে কোথাও চলে যেতে ইচ্ছে করলে সে এ বাড়িতে এসে ওঠে। কুমকুমের মা তাকে নিজের মেয়ের মতোই দেখেন। গত 2 দিন ধরে সে এ বাড়িতে আছে। তার আদর যত্নের কোনো অভাব হচ্ছে না। মেয়েকে নিয়ে থাকার জন্য একটা আলাদা ঘর তাকে দেয়া হয়েছে। কুমকুমের মা তাকে দিনের মধ্যে প্রায় 100 বার বলছেন, মা, তুমি কোনো রকম ভয় করবে না, শুধু আল্লাহ আল্লাহ করো। কারফিউ তোলা মাত্র শাহেদকে খুঁজে এনে সবাই একসঙ্গে গ্রামে চলে যাব। কুমকুমদের বাড়ির সবাই সুটকেস টুটকেস গুছিয়ে অপেক্ষা করছে। কারফিউ শেষ হবার জন্য অপেক্ষা করছে। আসমানির খুব অস্বস্তি লাগছে। তাছাড়া বড় কথা, কুমকুম এ বাড়িতে নেই, সে কুমিল্লা তার শ্বশুর বাড়িতে। আসমানি যে কারোর সঙ্গে গল্প করবে, কথা বলবে, সেই উপায়ও নেই। কুমকুমের বাবা মুতালেব সাহেব আছেন। তিনি অবশ্য সারাক্ষণই কথা বলেন। সেসব কথা শুনতে আসমানির ভালো লাগে না। কথা বলার সময় ভদ্রলোকের মুখ দিয়ে থুতু ছিটে বের হয়। দেখতে এত খারাপ লাগে, গা ঘিনঘিন করে। বসার ঘরে মুতালেব সাহেব বসেছিলেন। তার মুখ হাসি হাসি, দেখে মনে হয় তিনি বেশ আনন্দে আছেন। কিছু কিছু মানুষ দুঃসময়ে ভালো থাকে, দুঃসময়ের গল্পে আনন্দ পায়। ইনি বোধহয় সেরকম একজন। আসমানিকে দেখে মুতালেব সাহেব আনন্দিত গলায় বললেন, লেটেস্ট খবর কি জানো নাকি মা? আসমানি শুকনো গলায় বলল, জানি না চাচা। বাঙালি জাতির হাগা বের করে দিয়েছে। এখন তো যাকে বলে বেড়াছেড়া অবস্থা। আসমানি বলল, জি। এখন ধরে নিতে পারো বাঙালি জাতি খতম। আর 5 বছর পরে দেখবে সবাই উর্দুতে বাতচিত করছে, চারদিকে হাম করেঙ্গে তুম করেঙ্গে। আসমানি আবারও বলল, জি। তার কোনো কিছুতেই কিছু যায় আসে না। শেখ সাহেব ধরা পড়লে ধরা পড়ুক, বাঙালি জাতি উর্দুতে কথা বললে বলুক। তার এখন দরকার তার স্বামীকে, আর কিচ্ছু দরকার নেই। সে প্রতিজ্ঞা করল বাকি জীবনে সে আর কখনোই রাগ করে শাহেদকে ছেড়ে কোথাও যাবে না। ভয়ঙ্কর রাগারাগি হোক, শাহেদ তার গায়ে থুতু দিক, তারপরেও না। আসমানি। জি। একটা স্ট্রং রিউমার হচ্ছে মিলিটারি সেকেন্ড অফেন্সিভে যাবে, আরও মেসিভ স্কেলে। গত রাত্রে যেটা হয়েছে সেটা হলো তবলার ঠুকঠাক, আসল বাজনা এখনো শুরুই হয় নাই।
তবে ওদের মূল টার্গেট শহর। আপাতত গ্রামে তারা হাত দেবে না। শহর পুরোপুরি শেষ করার পর ধরবে গ্রাম। কাজেই আমাদের গ্রামে চলে যেতে হবে। আসমানি আবারও কিছু না বুঝেই বলল, জি। সে কিছুতেই বুঝতে পারছে না ভয়ঙ্কর কথাগুলো বলে এই বুড়ো মানুষটা এত আনন্দিত হচ্ছে কেন। শাহেদের আমরা যদি ট্রেস করতে না পারি তাহলে ওকে ছাড়াই যেতে হবে। এখন অবস্থাটা হচ্ছে ইয়ানফসি অবস্থা, বুঝতে পারছ? শুধু নিজে বেঁচে থাকো। জি। কাজেই তৈরি হয়ে নাও। বুড়িগঙ্গা দিয়ে নৌকা করে যাব। নদীপথ এখনও সেফ। ওরা পানি ভয় পায়। বাথরুম থেকে হর শব্দ আসছে। রনি আবারও বমি করছে। আসমানি ছুটে গেল বাথরুমের দিকে। তার মনেই ছিল না মেয়েকে সে রাগ করে বাথরুমে রেখে এসেছে। কারফিউ উঠল পরদিন ২৭শে মার্চ শনিবার ভোর ৯টায়। ৩ ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে। রাস্তায় প্রচুর লোকজন। ভূমিকম্প হলে বাড়িঘরের ভেতর থেকে সব মানুষ বের হয়ে আসে, কিন্তু তাদের মনটা থাকে বাড়ির ভেতরে। শহরে মানুষদের অবস্থা সেরকম। তারা রাস্তায় এসেছে ঠিকই, কিন্তু মনে প্রাণে চাইছে আবার ঘরে ঢুকে যেতে। সবার চোখে মুখে অনিদ্রাজনিত গভীর ক্লান্তি। এরা কেউ গত দুরাত ঘুমোয়নি। মানুষের তৈরি দুর্যোগে একটা শহরের সব মানুষ দুরাত জেগে কাটিয়েছে, এমন নজির বোধ হয় নেই। শাহেদ রিকশা নিল। মাত্র ৩ ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে। তার হাতে একেবারেই সময় নেই। কঙ্কনদের বাসা থেকে বের হতে অনেক সময় লেগেছে। সুবান সাহেব কিছুতেই তাকে যেতে দেবেন না। কঙ্কনও তার হাত ধরে রেখেছে। সেও তাকে যেতে দেবে না। কাঁদো কাঁদো গলায় বলছে, বাবু তুমি থাকো, বাবু তুমি থাকো। রিকশাওয়ালা বুড়ো ধরনের। সে রিকশা টানতে পারছে না। বুড়োদের কৌতূহল কম থাকে, তার কৌতূহলও বেশি। জায়গায় জায়গায় থামছে, অবাক হয়ে দেখছে। যেখানে বস্তি ছিল এখন নেই, কিছু কালো অঙ্গার পড়ে আছে। শাহেদের ইচ্ছে করছে রিকশাওয়ালাকে বলে, অবাক হয়ে দেখার সময় এটা না। এখন মাথা নিচু করে প্রিয়জনদের সন্ধানে যাবার সময়। সে কিছু বলল না। রিকশাওয়ালা মনের মনে বলল, ইকবাল হলের বেবাক ছাত্র মাইরা ফেলছে। বিশ্বাসযোগ্য কথা না, তবে সময়টা এমন যে কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা না বোঝা যায় না। মেরে ফেলতে পারে। ঢাকা শহরের সব মানুষ মেরে ফেললেও বা কি আসে যায়? শাহেদ বলল, ইকবাল হলে সব ছাত্র মেরে ফেলেছে? হ। তুমি দেখেছ? হ, দেখছি। আর কি দেখেছ? গজব দেখছি, গজব। রোজ হাসরের কিয়ামত দেখছি। গজব তো বটেই। এই শহরের শেষ কোথায় কে বলবে? ঢাকা কলেজের সামনে একটা মিলিটারি জিপ থেমে আছে। একজন অফিসার এবং দুজন জোয়ান জিপের কাছে দাঁড়িয়ে। অফিসারটি হাসি মুখে গল্প করছে। জোয়ান দুজন অ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও আগ্রহ নিয়ে গল্প শুনছে। শাহেদ মাথা নিচু করে ফেলল, যেন তাদের সঙ্গে চোখাচোখি না হয়। শাহেদের হাতে সিগারেট, তার জন্যই কেমন ভয় ভয় লাগছে। হাতের জ্বলন্ত সিগারেট দেখলে এরা রাগ করবে না তো? সিগারেটটা কি ফেলে দেওয়া উচিত? মুখে কি কারণে যেন থুতু জমছে। থুতু ফেলা নিশ্চয়ই ঠিক হবে না। এরা অন্য কিছু ভেবে বসতে পারে। এরা গল্প করুক তাদের মতো, আমরা তাদের সামনে দিয়ে মাথা নিচু করে চলে যাব। শাহেদ আসমানের খোঁজে প্রথমে গেল তার শ্বশুর বাড়িতে। সেই বাড়ি তালাবদ্ধ। পাশের বাড়ির ভদ্রলোক বললেন, আধ ঘন্টা আগে একটা গাড়িতে করে সবাই চলে গেছে। গাড়িতে কে কে ছিল তা তিনি বলতে পারলেন না। বাড়ি ছেড়ে কেন গেল তাও তিনি জানেন না। শাহেদের সঙ্গে কথা বলতে তার বোধহয় বিরক্ত লাগছিল। তিনি একটু পরপর ভ্রু কোঁচকাচ্ছিলেন। এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করা অর্থহীন। তবু শাহেদের নড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছে তার হাত পা শক্ত হয়ে গেছে। আবার সে হেঁটে গিয়ে রিকশায় উঠবে সেই শক্তি নেই। এখন সে কোথায় যাবে? তার নিজের বাসায়? আগে যেখানে যাওয়া উচিত ছিল। আসমানি নিশ্চয়ই সে বাসাতেই তার খোঁজে লোক পাঠিয়েছে। শাশুড়িও গাড়ি নিয়ে নিশ্চয়ই সেখানে গেছে। শাহেদ ঘড়ি দেখল। ৩ ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে। ১ ঘন্টা পার হয়ে গেছে। আর মাত্র ২ ঘন্টা বাকি। এর মধ্যে নিজের আস্তানায় ফিরে যেতে হবে। দেরি করা যাবে না। সময় এত দ্রুত যাচ্ছে কেন? দোকানপাট কিছু কিছু খুলছে। লোকজন ব্যস্ত হয়ে কেনাকাটা করছে। কাঁচা বাজারে খুব ভিড়। চাল ডাল কিনে জমিয়ে রাখতে হবে।
আবার কতদিনের জন্য কারফিউ দিয়ে দেয় কে জানে। লোকজনের কেনাকাটা, ব্যস্ততা দেখে মনে হয় শহরের অবস্থা স্বাভাবিক। রিকশাওয়ালা আবারও নিজের মনে বলল, শেখ সাবরে মাইরা ফেলছে। শাহেদ হতভম্ব হয়ে বলল, বলো কি, সত্যি? সত্যি, শেখ সাহেব নাই বললা আজ এই অবস্থা, থাকলে ঘটনা হয়তো ভিন্ন। শাহেদ সিগারেট ধরালো, প্যাকেটের শেষ সিগারেট কিনতে হবে। রিক্সা থামিয়ে রাস্তার কোনো দোকান থেকে কয়েক প্যাকেট সিগারেট নিয়ে নিবে। খুব কড়া রোদ উঠেছে, চিরচির করে মাথা ঘুরছে। রিক্সার হুড সে কি তুলে দেবে? না থাক, হুড তুলে দেওয়ার মানে কিছু গোপন করার চেষ্টা। শাহেদ আকাশের দিকে তাকালো, আকাশ ঘন নীল। এমন নীল আকাশ বোধ হয় অনেকদিন দেখা যায়নি। আকাশের দিকে তাকিয়ে শাহেদের মনে হলো আসমানি ফিরে এসেছে, ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। রুনি মনের আনন্দে খেলছে, বাবাকে দেখে সে দৌড়ে এসে কোলে ঝাঁপিয়ে পড়বে, গালের সঙ্গে মাথা ঘষবে। এক একটা শিশু এক এক রকম বিচিত্র অভ্যাস নিয়ে পৃথিবীতে জন্মায়। রুনি পেয়েছে গালে মাথা ঘষার অভ্যাস। কি জন্য এ জাতীয় অভ্যাস তৈরি হয়েছে কে জানে? সাইকিয়াট্রিস্টরা নিশ্চয়ই জানে। রিকশায় এক ভদ্রলোক যাচ্ছেন, পাশে খুব সম্ভবত তার স্ত্রী। তিনি স্ত্রীকে জড়িয়ে আছেন। ভদ্রমহিলা শব্দ করে কাঁদছেন। ভদ্রলোক তাতে খুব বিরক্ত বোধ করছেন। তিনি হতাশ বোধে এদিক ওদিক তাকাচ্ছেন। সে সময় মতো ফিরতে না পারলে আসমানিও নিশ্চয়ই এভাবে কাঁদবে। শাহেদের বাড়ির দরজা তালাবদ্ধ। আসমানি ফেরেনি। সে এখন কি করবে? এখানে থাকবে নাকি ফিরে যাবে কঙ্কনদের বাড়িতে? সে কথা দিয়ে এসেছিল ফিরে যাবে, তার যাওয়া উচিত। ওদের বাড়িতে চাল ডাল নেই, চাল ডাল কিনে নিয়ে যাওয়া প্রয়োজন। বাচ্চাটার জন্য অ্যান্টিবায়োটিক কিনতে হবে। তার গলা ফুলে গেছে, অবিকল রুনির মতো অবস্থা। গার্গল ফার্গলে কোনো কাজ হবে না, অ্যান্টিবায়োটিক নিতে হবে। অ্যান্টিবায়োটিকের নামটা মনে আছে, ওরাসিন কে। কোনো ফার্মেসি কি খুলেছে? শাহেদ রাস্তায় নামল। হাতের সময় কতটা আছে সে বুঝতে পারছে না। ঘড়ি দেখলে মনে হবে হাতের সময় নেই। লোকজন যেহেতু চলছে। কারফিউ শুরু হয়নি। একটা খোলা ফার্মেসি দেখা যাচ্ছে, সেখানেও ভিড়। শাহেদ ওরাসিন কে সিরাপ কিনল। দোকানদার এমনভাবে ওষুধ দিচ্ছে, টাকা নিচ্ছে, যেন সব আগের মতোই চলছে, সব ঠিক আছে। কোনো রিক্সা চোখে পড়ছে না। সে রিক্সার খোঁজে হেঁটে হেঁটে রেলগেট পর্যন্ত আসার পর চোখে পড়ল 3 জন মিলিটারির একটা দল। এদের মধ্যে একজনের পোশাক আবার অন্যরকম, কালো পোশাক। কালো পোশাকের মিলিটারি সে আগে দেখেনি। তাদের একজন হাত ইশারায় তাকে ডাকছে। কেন তাকে ডাকছে? সে চোখে ভুল দেখছে না তো? না, তাকে ডাকছে না। তার কি করা উচিত? সে কি মিলিটারির দিকে তাকে ভদ্রতার হাসি হাসবে? সেটাও মনে হয় ঠিক হবে না। হাসির অন্য অর্থ করে ফেলতে পারে। তার উচিত এই জায়গা থেকে অতি দ্রুত সরে পড়া। অতি দ্রুত সরাটাও ঠিক হবে না। মিলিটারির ভাবতে পারে, লোকটা এত দ্রুত সরে যাচ্ছে কেন? নিশ্চয়ই খারাপ লোক। সুবান সাহেব শাহেদকে দেখে আনন্দে প্রায় চিৎকার করে উঠলেন। রান্নাঘরের দিকে মুখ করে পুত্রবধূকে ডাকলেন, বৌমা তাড়াতাড়ি আসো, শাহেদ চলে এসেছে। কঙ্কন মার ঘরে শুয়েছিল। সুবান সাহেব তার কাছেও গেলেন, হড়বড় করে বললেন, শুয়ে আছিস কেন? উঠে আয়, শাহেদ এসেছে, তোর বাবু এসেছে। সুবান সাহেবকে দেখে মনে হয় এখন আর তার মনে কোনো ভয় ভীতি নেই। তিনি নিশ্চিন্ত একজন কেউ এসেছে। মহাসংকটের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনীর দায়িত্ব এখন তার। শাহেদের আনা জিনিসপত্র দেখে মনোয়ারা বিস্মিত হল। সবই এনেছে, চাল ডাল তেল কেরোসিন ময়দা ব্যাটারি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, কঙ্কনের জন্য ঔষধ এসেছে। মনোয়ারা বললেন, ভাই আপনি অনেক গোছানো মানুষ। শাহেদ বলল, বিপদের সময় সব মানুষ বদলায়, আমি কোনো কালেই গোছানো ছিলাম না। মনোয়ারা বললেন, পৃথিবীর সবচেয়ে অগোছালো মানুষ কঙ্কনের বাবা। একবার কি হলো শুনুন। আমার প্রচণ্ড মাথা ধরা, মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। কঙ্কনের বাবাকে ফার্মেসিতে পাঠালাম মাথা ধরার ট্যাবলেট আনতে। সে 2 ঘন্টা পরে ফিরল। রাজ্যের বাজার করে এনেছে, কাঁচা বাজার থেকে মাছ মাংস কিনেছে,
শাকসবজি কিনেছে, পেয়ারা কিনেছে, কলা কিনেছে, মাথা ব্যথার ট্যাবলেটটা শুধু কিনেনি, ভুলে গেছে। ভুলমান মানুষের সঙ্গে সংসার করা খুবই কষ্ট। শাহেদ বলল, ভুলমান মানুষের সঙ্গে সংসার করার অন্য ধরনের আনন্দ আছে। মনোয়ারা বলল, ঠিক বলেছেন, আনন্দ আছে। একবার কি হয়েছে শুনুন। কঙ্কনের তখনও জন্ম হয়নি। রাতে আমাদের এক বিয়ের দাওয়াতে যাবার কথা। কি করল? মনোয়ারা হঠাৎ গল্পটা থামিয়ে দিল। তার সামনে যে মানুষটা বসে আছে সে অপরিচিত একজন মানুষ। এই মানুষটির সঙ্গে নিতান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যায় না। শাহেদ বলল, ভাবি, গল্পটা শেষ করবেন না? মনোয়ারা বললেন, আরেকদিন শেষ করব। আপনাকে আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। আপনার স্ত্রীর খোঁজ পেয়েছেন? শাহেদ বলল, না, ওর মার বাসায় গিয়েছিলাম, বাসা তালাবদ্ধ, আশেপাশে কেউ কিছু জানে না। মনোয়ারা বললেন, ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন, তারা নিরাপদে আছে এবং ভালো আছে। কিভাবে বলছেন? আমার মন বলছে, আমার মন যা বলে তা ঠিক হয়। সোবন সাহেব ব্যাটারি লাগিয়ে ট্রানজিস্টর চালু করেছেন। নিচু ভলিউমে ক্রমাগত রেডিও শুনে যাচ্ছেন। সামরিক নির্দেশাবলী প্রচারিত হচ্ছে। তিনি প্রতিটি নির্দেশ মন দিয়ে শুনছেন। অবাঙালি একজন কেউ বাংলায় বলছে, অদ্ভুত বাংলা। সময়কে বলছে সময়, গজবকে বলছে গজব। গজবে কান দিবেন না। সুবান সাহেবের মনে হলো, এরা কি রেডিওর সব বাঙালিদের মেরে ফেলেছে? নির্দেশগুলো পড়ার মতো কোনো বাঙালি নেই। সামরিক নির্দেশাবলীর পর প্রচারিত হল যন্ত্রসঙ্গীত। যন্ত্রসঙ্গীতের পর স্বাস্থ্য বিষয়ক কথিকা, বিষয় জল বসন্ত। সুবান সাহেবের জল বসন্ত বিষয়ক কথিকাও অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনলেন। জল বসন্তের অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসে না, এই তথ্য তার কাছে হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ মনে হলো। এখন তাকে দেখে গতরাতে সুবান সাহেব বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে মোটামুটিভাবে আনন্দে আছেন এমন একজন মানুষ। যে মানুষটি কানের কাছে ট্রানজিস্টর রেডিও ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ পেয়েছেন। রেডিওতে পাওয়া খবর অন্যদের জানানোর বিষয়েও তাকে উৎসাহী মনে হচ্ছে। শাহেদকে বললেন, ভালো খবর আছে, আগামীকালও 2 ঘন্টার জন্য কারফিউ তোলা হবে। এমনিতে 2 ঘন্টার সময় কম মনে হয়, আসলে কিন্তু অনেক সময়। 2 ঘন্টার দুনিয়ার কাজ করে ফেলা যায়। কাল মনে করে আরও ব্যাটারি কিনবে। মনোয়ারাকে রাতে কি রান্না হবে সেই বিষয়ে বললেন, বোমা, খিচুড়ি রান্না করো। বর্ষা বাদলায় আনন্দের দিনে খিচুড়ি খেতে হয়, আবার বিপদে আপদেও খিচুড়ি খেতে হয়। পাতলা খিচুড়ির সঙ্গে ডিম ভুনা। খিচুড়ি ডিম ভুনা খেতে খেতে রাত 10টা বেজে গেল। তার পরপরই উত্তর দিক থেকে প্রবল গোলাগুলির শব্দ আসতে লাগলো। গতকালকের মতোই অবস্থা। রাস্তার ভারী মিলিটারি গাড়ির চলার শব্দ কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে। গোলাগুলির সঙ্গে বুম বুম শব্দের বিকট আওয়াজগুলো কানে আসছে। এই শব্দ কিসের তা সুবান সাহেব বুঝতে পারছেন না। তিনি চিন্তিত গলায় শাহেদকে বললেন, বুম বুম শব্দটা কিসের? শাহেদ বলল, জানি না চাচা। কামান ডাকছে নাকি? কামান ডাকছে কি জন্যে? রাত 12টার দিকে শব্দ আসতে শুরু করলো পশ্চিম দিক থেকে। এই শব্দ অনেক কাছ থেকে আসছে। গুলি হচ্ছে, শাঁসা শব্দ করে এই বাড়ির ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে। সুবান সাহেব ভীত গলায় বললেন, সবাই মেঝেতে শুয়ে থাকো, সবাই এক ঘরে শোও। মহা আজাবের সময় আত্মীয় অনাত্মীয়, নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। শাহেদ, তুমিও আমাদের সঙ্গে শুয়ে থাকো। বসার ঘরের মেঝেতে সবাই শুয়ে আছে। কঙ্কন শুয়েছে শাহেদের পাশে। সে একটা পা শাহেদের উপর পা তুলে দিয়েছে। রুনি এইভাবে ঘুমায় না। সে হাত পা গুটিয়ে পুটলের মতো শুয়ে থাকে। একটা আঙ্গুল থাকে তার মুখে। ঘুমের মধ্যে সে আঙ্গুল চুষতে থাকে। খুবই খারাপ অভ্যাস। সুবান সাহেব অত্যন্ত ভয় পেয়েছেন। ভয়ের কারণে হঠাৎ তার কথা জড়িয়ে যেতে শুরু করেছে। তিনি বললেন, সবাই এক মনে আল্লাহ পাকের নাম নাও। আমাদের বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী সবসময় যে জপ করতেন ওইটা করো। মনে মনে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। কঙ্কন বলল, বাতি জ্বালাও, আমার ভয় লাগে। সুবান সাহেব বললেন, বাতি জ্বালানো যাবে না এখন। গুলির শব্দ আরও কাছে চলে এসেছে।
মানুষের চিৎকার শোনা যাচ্ছে। সুবহান সাহেব শব্দ করে জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র 2 ঘন্টার জন্য কারফিউ বিরতি। এই 2 ঘন্টায় শাহেদকে অনেক কাজ করতে হবে। যেভাবেই হোক আসমানের খোঁজ বের করতে হবে। সে নিশ্চিত আজ খোঁজ পাওয়া যাবে। সে যেমন আসমানের খোঁজ বের করার চেষ্টা করবে, আসমানিও নিশ্চয়ই করছে। প্রথমবার কারফিউ তোলা ছিল আকস্মিক। হঠাৎ করে আসমানিরা খবর পেয়েছে 2 ঘন্টার জন্য কারফিউ নেই। তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা করতে পারেনি। আজকেরটা আগে ভাগেই জানা, কাজে আসমানি নিশ্চয়ই প্ল্যান করে রেখেছে। শাহেদ ঠিক করেছে সে প্রথমে যাবে শ্বশুর বাড়িতে। সেখানে কোনো খোঁজ না বের করতে পারলে নিজের বাসায় এসে বসে থাকবে। তবে আজ খবর পাওয়া যাবেই। গত রাতে সে একটা ভালো স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের একটাই অর্থ, আসমানের সঙ্গে দেখা হবে। স্বপ্নে সে নিজের ঘরের বারান্দায় বসে হাউমাউ করে কাঁদছে। এমন সময় তার বড় ভাই ইরতাজউদ্দিন বারান্দায় এসে বিরক্ত গলায় বলল, কাঁদছিস কেন রে গাধা? সে ফোঁপাতে ফোঁপাতে বলল, আসমানের খোঁজ পাচ্ছে না। ইরতাজউদ্দিন বললেন, ঘরে বসে ভেউ ভেউ করে কাঁদলে খোঁজ পাবি কি করে? আয় আমার সঙ্গে। দুজন রাস্তায় নামলো। রাস্তায় প্রচুর লোকজন। তাদের মধ্যে দেখা গেল একটা ঠেলা গাড়িতে আসমানি বসে আছে। সে খুব সুন্দর করে সেজেছে। তার গা ভর্তি গয়না, মুখে চন্দনের ফোঁটা দেয়া, পরনের শাড়িটা মনে হচ্ছে বিয়ের শাড়ি। শাহেদ ঠেলা গাড়ির দিকে অতি দ্রুত যাবার চেষ্টা করছে। এত লোক যে যাওয়া যাচ্ছে না। তবে আসমানি তাকে দেখতে পেয়েছে। সে হাসছে। ভোরের স্বপ্ন সত্যি হয়। এই স্বপ্ন অবশ্যই সত্যি হবে। শাহেদ অতি দ্রুত হাঁটছে। স্বপ্নে যেমন দেখেছিল রাস্তায় প্রচুর মানুষ, বাস্তবেও তাই দেখা যাচ্ছে। প্রচুর লোক। মনে হয় শহরের সমস্ত লোকজন একসঙ্গে পথে নেমেছে। রিকশাও নেমেছে, তবে সংখ্যাটা কম। খালি রিকশা দেখা মাত্র শাহেদ ছুটে যাচ্ছে। রিকশা কি কলাবাগান যাবে? প্রতিটি রিকশাওয়ালাই এই প্রশ্নের জবাব দিতে অনেক সময় নিচ্ছে। চট করে বলে দিলেই হয় যাবে না। তা না করে এক একজন আকাশ পাতাল ভাবছে। এদিক ওদিক তাকাচ্ছে, রাস্তায় থুতু ফেলছে, কপালের ঘাম মুছছে। তারপর বিড়বিড় করে বলছে, ওই দিকে যাবো না। রিকশা ঠিক করতে যাওয়া মানে সময় নষ্ট। এখন প্রতিটি সেকেন্ড মূল্যবান। মূল্যবান সেকেন্ডের একটিও নষ্ট করা ঠিক না। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে এসে শাহেদ রিকশা পেল। এই রিকশা পাওয়া না পাওয়া একই কথা। জোয়ান রিকশা চালক, অথচ সে রিকশা টানতেই পারছে না। পায়ে হেঁটেও এর চেয়ে দ্রুত যাওয়া যায়। শাহেদ বলল, ভাই একটু তাড়াতাড়ি যান। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে শাহেদের কথা শুনল। তার রিকশার গতি আরও স্লথ হয়ে গেল। শাহেদের ইচ্ছে করছে লাফ দিয়ে রিকশা থেকে নেমে হাঁটা শুরু করে। কলাবাগানের কাছাকাছি এসে সে একটা অদ্ভুত দৃশ্য দেখল। রঙিন কাগজ দিয়ে সাজানো একটা ঘোড়ার গাড়ি। গাড়িতে পাকিস্তানি পতাকা উড়ছে। গাড়ির ভেতরে 12-13 বছর বয়সী একটা কিশোরী। তার পরনে ঘাগরা, চুল লাল। কিশোরীকে ঘিরে 4 জন যুবক। সবাই পান খাচ্ছে। তাদের মুখ আনন্দে উজ্জ্বল। তারা কি কোনো উৎসবে যাচ্ছে? বিয়ের উৎসব নিশ্চয়ই না, অন্য কোনো উৎসব। এরা বিহারি। বিহারিরা উৎসব করতে পছন্দ করে। আজকের এই দুঃসময় তাদের জন্য না। এরা দুঃসময়ের বাইরে। শাহেদ শ্বশুরবাড়িতে কাউকে পেল না। বাড়ির সামনে চায়ের দোকানটা খুলেছে। দোকানদার কিছু বলতে পারল না। আশেপাশে 4-5টা বাড়িতে সে গেল। তারাও কিছু জানে না। একজন শুধু বলল, কালো রঙের একটা প্রাইভেট কারে করে সবাই চলে গেছে। কখন গেছে, কবে গেছে, সেটা পরিষ্কার করে বলতে পারল না। শাহেদ নিজের বাড়িতে ফিরল কারফিউ মেয়াদ শেষ হবার আধ ঘন্টা আগে। গেট খুলে ভেতরে ঢোকার সময় হঠাৎ মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক্ষুনি বোধহয় সে মাথা ঘুরে পড়ে যাবে। বাসা সদর দরজার তালা নেই। বাড়িতে লোক আছে। অবশ্যই আসমানি ফিরেছে। চাবি দিয়ে সদর দরজা খুলেছে। বাড়ির অন্য দরজা জানালা সবই বন্ধ। এটি স্বাভাবিক। এই সময়ে কেউ দরজা জানালা খোলে না। শাহেদ দ্রুত চিন্তা করছে, চাল ডাল কি আছে? আসমানি খুব গুছানো মেয়ে। সব কিছু থাকার কথা। কেরোসিন আছে কি না কে জানে। যদি না থাকে এক্ষুনি নিয়ে আসতে হবে। আধ ঘন্টা সময় এখনও হাতে আছে। সে দেখে এসেছে রাস্তার মোড়ে বড় দোকানটা খোলা। কেরোসিন, চা পাতা, চিনি। আসমানি একটু পরপর চা খায়, কড়া মিষ্টির ঘন চা। শাহেদ ঠিক করতে পারছে না সে কি বাসায় না ঢুকে আগে বাজারটা করে নিয়ে আসবে, নাকি আগে আসমানির সঙ্গে দেখা করে বলবে, ভয় নাই আমি আছি।
তাকে না দেখে আসমানি নিশ্চয়ই ভয়ে অস্থির হয়ে আছে। তবে আসমানির সঙ্গে দেখা হলে একটা বিপদ হবে। রুনি তাকে দেখা মাত্র ঝাঁপ দিয়ে কোলে উঠে পড়বে। তাকে তখন কোল থেকে নামানো যাবে না। দোকানে যেতে হলে তাকে কোলে নিয়ে যেতে হবে। সদর দরজা ভেতর থেকে বন্ধ। শাহেদ অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর ভেতর থেকে ভীত পুরুষ গলা শোনা গেল। কে? শাহেদ বলল, আমি শাহেদ, দরজা খুললেন। দরজা খুলল। শাহেদ অবাক হয়ে দেখে দরজার ওপাশে গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখ হলুদ। তাকে দেখে মনে হচ্ছে সে বিরাট কোনো অসুখ থেকে উঠেছে। শাহেদ বলল, তুমি কোত্থেকে? গৌরাঙ্গ জবাব দিল না। শাহেদ আবার বলল, তুমি কোত্থেকে? গৌরাঙ্গ এমনভাবে তাকাচ্ছে যেন সে শাহেদের কথা কিছুই বুঝতে পারছে না। শাহেদ বলল, বাসায় আর কেউ আছে? গৌরাঙ্গ বলল, না। শাহেদ বলল, তুমি আমার বাসায় ঢুকলে কিভাবে? গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, ওরা ভালো আছে। তারা কোথায়? আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে। আমি তো আমার সঙ্গে থাকব। শাহেদ বলল, আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমার সঙ্গে থাকবে কেন? গৌরাঙ্গ আগের মতোই অস্পষ্ট গলায় বলল, মিতা, আমি তোমার সঙ্গে থাকব। আমার সঙ্গে টাকা আছে। শ্বশুরমশাই যে টাকা দিয়েছেন সবই আমার সঙ্গে আছে। তুমি টাকাটা নাও, খরচ করো, শুধু আমাকে থাকতে দাও। শাহেদ হতভম্ব গলায় বলল, ঠিক করে বলো তো, ভাবি বাচ্চা ওরা কোথায়? গৌরাঙ্গ বলল, বলেছি তো ওরা ভালো আছে, দুজনই ভালো আছে। মেয়েটার জ্বর এসেছিল, এখন মনে হয় জ্বর কমেছে। আমার নিজের শরীরও ভালো না। আমি তোমার এখানে বিশ্রাম নিতে এসেছি, সারাক্ষণ আমার মাথা ঘোরে। মিতা, আমার খিদা লেগেছে, তুমি আমাকে কিছু খাও। টাকা নিয়ে চিন্তা করবে না, আমার কাছে টাকা আছে। মিতা, আমি এখন শুয়ে থাকবো, খাবার জোগাড় হলে আমাকে ডেকে তুলবে। গৌরাঙ্গ সন্ধ্যা পর্যন্ত মরার মতো ঘুমালো। কয়েকবার চেষ্টা করেও শাহেদ তাকে তুলতে পারল না। সন্ধ্যার পর সে নিজে জেগে উঠল। শাহেদ বলল, এখন শরীর কেমন? মাথা ঘোরা কমেছে? গৌরাঙ্গ বলল, শরীর ভালো আছে। আমার বাচ্চাটাকে মিলিটারিরা মেরে ফেলেছে, এই জন্য মনটা সামান্য খারাপ। ভাবি? ভাবি কোথায়? ওরা তাকে তুলে নিয়ে গেছে। বাঁচিয়ে রেখেছে কি না আমি জানি না। মেরে ফেললেও তার জন্য ভালো, সবার জন্যই ভালো। আমার শ্বশুর সাহেবও মারা গেছেন। মিতা, তোমাকে যা বলেছি সব গোপন রাখবে। মিলিটারি যদি শুনে তাদের নামে আজে বাজে কথা বলছি, তাহলে রাগ করবে তারা, আমাকেও ধরে নিয়ে যাবে। মিলিটারিদের দোষ কি? তারা হুকুমের চাকর। ওদের যেভাবে হুকুম দিয়েছে ওরা সেভাবেই কাজ করেছে, তাই না? শাহেদ বলল, ভাবিকে যখন ওরা নিয়ে যাচ্ছিল তুমি কোথায় ছিলে? আমি দরজার আড়ালে বসেছিলাম। ওরা সব উলটপালট করে দেখেছে, শুধু দরজার আড়ালটা দেখে নাই। সবই ভগবানের লীলা। মিতা, তোমাকে যা বললাম সব গোপন রাখবে, কোনো কিছু যেন প্রকাশ না হয়। মিলিটারির কানে গেলে তোমার বিপদ, আমারও বিপদ। শাহেদ বলল, ভাত ডাল রান্না করেছি, খেতে আসো। গৌরাঙ্গ বলল, ঠিক আছে। খুবই ক্ষুধা লেগেছে। ইলিশ মাছের পাতুরি খেতে ইচ্ছে করছে। গরম ধোয়া ওঠা ভাত, ইলিশ মাছের পাতুরি। কথা শেষ করে গৌরাঙ্গ বিছানায় শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম। শাহেদ তার পাশে বসে আছে। মানুষটা ঘুমের মধ্যে কাঁদছে। ঘুমের মধ্যে কাঁদার দৃশ্যটা যে দেখতে এত ভয়ঙ্কর তা শাহেদ আগে কখনো বুঝতে পারেনি। রাত বাড়ছে, ইলেকট্রিসিটি সন্ধ্যা থেকে নেই, ঘর অন্ধকার। শাহেদ টেবিলের উপরে পাশাপাশি দুটো মোমবাতি জ্বালিয়েছে। মোমবাতি পাওয়া গেছে রান্নাঘরের তাকে। আসমানি রান্নাঘরের দরজায় লিস্ট টানিয়ে রেখেছে, কোন জিনিসটা কোথায় তার তালিকা। প্রায় সে বাবার বাড়ি চলে যায়, তালিকাটা সেজন্যই। আজ এই তালিকা পড়তে গিয়ে শাহেদের চোখে পানি এসে গেছে। চাল ডাল মুড়ি টিনে ভরা, রুনির ঘরে চৌকির নিচে। কাপড় ধোয়ার সাবান, মোমবাতি, দেয়াশলাই। রান্নাঘরের তাকে সর্ববামে। মশলা লবণ রান্নাঘরের তাকে সর্বডানে। কোটার গায়ে কি মশলার নাম লেখা আছে। চা চিনি মিটসেফের উপরে। পেঁয়াজ আদা রসুন
মির্সেফের পাশের খুলইতে। সরিষার তেল চুলার পাশে। ভালোবাসা আমার কাছে, আমি যেখানে থাকি সেখানে। আসমানির পক্ষেই সম্ভব কাজের কথা লিখতে লিখতে হঠাৎ মজার কিছু লিখে ফেলা। তেল মশলার কথা লিখতে লিখতে লেখা ভালোবাসা আমার কাছে, আমি যেখানে থাকি সেখানে। বিয়ের রাতেও সে এরকম মজা করল। বাসর হচ্ছে আসমানিদের কলাবাগানের বাড়িতে। দোতলার বড় একটা ঘর, ফুল দিয়ে সুন্দর করে সাজানো। ঘরে পা দিয়ে শাহেদের মনে হলো আসমানি কি এত সুন্দর। সে আগেও তো কয়েকবার দেখেছে, এত সুন্দর তো তাকে কখনো মনে হয়নি। শাহেদ খাটে বসতে বসতে বলল, আজ কীরকম গরম পড়েছে দেখেছ? সে ঠিক করে রেখেছিল প্রথম যে বাক্যটি বলবে তা হচ্ছে আসমানি কেমন আছো। বলার সময় সম্পূর্ণ অন্য কথা বের হয়ে এলো। বলার সময় বলে বসল, আজ কি গরম পড়েছে দেখেছ? যেন সে দেশের আবহাওয়া নিয়ে খুবই চিন্তিত। শাহেদের কথার উত্তরে আসমানি মুখ তুলে তাকালো, শান্ত গলায় স্পষ্টভাবে বলল, গরমের সময় তো গরমই পড়বে। গরমকালে পড়বে গরম, ঠান্ডাকালে ঠান্ডা। আপনার জন্য তো আল্লাহ তাআলা আবহাওয়া বদলে দেবেন না। শাহেদ হতভম্ব, হড়বড় করে এইসব কি বলছে? বিয়ের টেনশনে অত্যাধিক গরমে কি তার মাথা আউলায় যাচ্ছে? আসমানি বলল, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কোনো পুরুষ মানুষ এভাবে তাকিয়ে থাকলে আমার রাগ লাগে, আমি কিন্তু চোখ গেলে দেব। আতঙ্কে অস্থির হয়ে শাহেদ খাট ছেড়ে উঠে দাঁড়াতেই আসমানি হেসে ফেলল। হাসতে হাসতে বলল, সরি, কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করেছি। আমি আমার দুই খালাতো বোনের সঙ্গে বাজি ধরেছি, বাসর রাতে আমি যদি তোমাকে ভয় দেখাতে পারি তাহলে তারা আমাকে 100 টাকা দেবে। ওরা দুজনেই জানালার ফাঁক দিয়ে আমাদের দেখছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। শাহেদ বসল। সে তখনও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না। তার মনে হচ্ছে অদ্ভুত সুন্দর এই মেয়েটি আবারও উদ্ভট কিছু করবে। আসমানি বলল, তুমি কি রাগ করেছ? শাহেদ ভীত গলায় বলল, না। আসমানি বলল, প্রথম রাতে তোমাকে ভয় দেখিয়ে দিলাম, কাজটা খুব খারাপ করেছি। এতে কি হবে জানো? সারা জীবন তুমি আমাকে ভয় করে চলবে। শাহেদ এসে বারান্দায় বসেছে। বৃষ্টি পড়তে শুরু করেছে। ঠান্ডা বাতাস দিচ্ছে। গুমট গরম কমতে শুরু করেছে। ভেতর থেকে মাঝে মাঝে গৌরাঙ্গ গঙ্গানির মতো শব্দ করছে, যেন কেউ তার গলা পা দিয়ে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে গিয়েও করতে পারছে না। একটা ব্যাপার দেখে শাহেদ খুবই অবাক হচ্ছে। গৌরাঙ্গের ভয়াবহ দুঃসময় তাকে তেমন স্পর্শ করছে না, যেন গৌরাঙ্গের এই সমস্যায় তার কিছু যায় আসে না। ভয়াবহ দুর্যোগের সময় মানুষ কি বদলে যায়? তখন নিজের সুখ নিজের দুঃখই প্রধান হয়ে দাঁড়ায়। দেশের সব মানুষ কি বদলে যেতে শুরু করেছে? আসমানি বদলে যাচ্ছে, রুনি বদলে যাচ্ছে। শাহেদ আসমানির কথা ভাবতে চাচ্ছে না। আসমানির কথা মনে করলে বুকের ভেতর কেমন জানি করছে। কি একটা দলা পাকিয়ে যাচ্ছে। আসমানি এখন কোথায় আছে, কি করছে? সেও কি তার মতো জেগে আছে? গল্পের বই পড়ছে নাকি? নিশিরাতের গল্পের বই পড়ে হাউমাউ করে কেঁদে ওঠা তার পুরনো রোগ। একবার তো আসমানি কান্নার শব্দে সে ঘুম ভেঙে উঠে বসে ভীত গলায় বলল, কি হয়েছে? আসমানি কাঁদো কাঁদো গলায় বলল, কিছু হয় নাই, ঘুমাও, গল্পের বই পড়ে কেঁদেছি। কি বই? তারাশঙ্করের লেখা একটা বই, নাম বিপাশা। বই পড়ে কাঁদার কি আছে? আমার স্বভাবই এরকম, নিজের দুঃখে আমি কাঁদি না, গল্প উপন্যাসের চরিত্রের দুঃখে আমি কাঁদি। তোমার মাথায় কিন্তু সামান্য সমস্যা আছে। তা তো আছেই, পুরোপুরি সুস্থ মাতার একটা মেয়েকে বিয়ে করো, তোমরা সংসারে সুখী হও, আমি দূর থেকে দেখে খুব মজা পাব। শাহেদ বিরক্ত হয়ে বলল, এইসব কি ধরনের কথা? আসমানি বলল, খুবই ভালো কথা, আমি নিজে এসে তোমাদের সংসার সাজিয়ে দিয়ে যাব, বিয়ে করবে? প্লিজ প্লিজ। বাতি নেভাও, বাতি নিবে ঘুমোতে আসো। না, ঘুমাবো না, বইটা আমি আবার পড়ব। এখন? হ্যাঁ, এখন। গল্পের শেষ না জেনে পড়ার এক ধরনের আনন্দ, আবার শেষ জেনে পড়ার আরেক ধরনের আনন্দ। বাতি জ্বালিয়ে রাখলে তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি বরং অন্য ঘরে যাই। যা ইচ্ছা করো। বৃষ্টি বাড়ছে।
সঙ্গে সামান্য বাতাসও আছে। বাতাসে ছাতিম গাছের পাতা নড়ছে। বারান্দা থেকে গাছটাকে এখন জানি কেমন ভৌতিক লাগছে। এই গাছ দেখে একবার আসমানি খুব ভয় পেয়েছিল। রাতের বেলা তার ঘুম ভেঙেছে। সে এক গ্লাস পানি হাতে নিয়ে বারান্দায় এসে বসেছে। কিছুক্ষণ পরে বিকট চিৎকার। ঘুম ভেঙে শাহেদ ছুটে এসে দেখে আসমানি থরথর করে কাঁপছে। তার হাত থেকে পানির গ্লাস পরে ভেঙে টুকরো টুকরো হয়েছে। শাহেদ বলল, কি হয়েছে? আসমানি বিড়বিড় করে বলল, গাছটা মানুষের মতো হাত নেড়ে ডেকেছে আমাকে। শাহেদ বলল, বাতাসে পাতা নড়েছে, তোমার কাছে মনে হয়েছে অন্য কিছু। আসমানি কাঁদতে কাঁদতে বলল, আমি ছোট বাচ্চা না, আমি জানি কি হয়েছে। ভয়ে সে রাতেই আসমানির গায়ে জ্বর উঠে গেল। না, সে এখন আসমানির কথা ভাববে না। সে নিশ্চয় ভালো আছে। সে আছে তার বাবা মার সঙ্গে। একজন সন্তান সবচেয়ে নিরাপদে থাকে যখন সে তার বাবা মার সঙ্গে থাকে। তার সঙ্গে দেখা হচ্ছে না, কাল অবশ্যই দেখা হবে। আগামীকাল কারফিউ ভাঙ্গার সঙ্গে সঙ্গে সে যাবে মিরপুর 10 নম্বরে। সেখানে আসমানির এক খালা থাকেন। তিনি নিশ্চয়ই কোনো খবর দিতে পারবেন। আসমানির সরাসরি কোনো খবর না পেলেও তার অন্য আত্মীয়দের ঠিকানা তার কাছ থেকে নিয়ে যাবে। মিরপুর যাবার পথে সুবান সাহেবদের খোঁজ নিয়ে যেতে হবে। তারা নিশ্চয়ই আজও অপেক্ষা করে বসেছিল। সুবান সাহেবদের নিরাপদ কোনো জায়গায় পাঠাবার ব্যবস্থা করতে হবে। গৌরাঙ্গ, তার ব্যাপারটা কি? গৌরাঙ্গ কি তার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, নাকি এখানে থাকবে? এখানে থাকতে কোনো সমস্যা নেই, যতদিন ইচ্ছা থাকতে পারবে। আসমানি যদি এর মধ্যে চলে আসে তাহলে কোনো অসুবিধাই হবে না। আসমানির মেজাজ যখন ঠিক থাকে তখন সে অসাধারণ একটা মেয়ে। গৌরাঙ্গের ভয়াবহ কষ্ট অনেকখানি কমিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। মিতা, মিতা, ভারী গলায় গৌরাঙ্গ ডাকছে। শাহেদ ভেতরে গেল। গৌরাঙ্গ খাটে বসে আছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার মুখও হা হয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে। শাহেদ বলল, ভাত ডাল রান্না করেছে, কিছু খাবে? গৌরাঙ্গ সঙ্গে সঙ্গে বলল, নামো বিছানা থেকে, দাঁড়াও আমি ধরছি। শাহেদ ধরাধরি করে গৌরাঙ্গকে নামালো। গৌরাঙ্গ বলল, মিতা, আমার স্নান করতে হবে, আমি 3 দিন স্নান করি নাই। শাহেদ বলল, বাথরুমে পানি আছে, সাবান আছে, গরম পানি করে দেব? দাও। মিতা শোনো, আমি কিন্তু তোমার এখানে থাকবো, আমি অন্য কোনোখানে যাব না। কোনো অসুবিধা নেই, থাকবে। আগারগাঁওয়ে আমার এক মামা থাকেন, ওয়্যারলেস অফিসার না কি যেন করে। আমি ওনার কাছেও যাব না। তোমার যতদিন ইচ্ছে তুমি থাকবে। মিতা, আমার বুকে ব্যথা করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। গরম পানি দিয়ে গোসল করো, গোসল করলে আরাম পাবে। গৌরাঙ্গ ক্ষীণ গলায় বলল, আচ্ছা। মিতা, আমার হাত পা কেমন শক্ত হয়ে গেছে, হাত পা নাড়াতে পারছি না। এই দেখো, আঙ্গুল বাঁকা করতে পারছি না। গৌরাঙ্গ হাত উঁচু করে দেখালো, তার আঙ্গুল ঠিকই বাঁকা হচ্ছে। মিতা, দেখেছ আঙ্গুল বাঁকছে না? শাহেদ বলল, ঠিক হয়ে যাবে। গৌরাঙ্গ বলল, কখন ঠিক হবে? শাহেদ বলল, ভোর হোক। গৌরাঙ্গ বলল, আচ্ছা। আরেকটা ভোর হয়েছে। আগে একটা ভোরের সঙ্গে আরেকটা ভোর আলাদা করা যেত না, এখন আলাদা করা যায়। এখন মনে হয় প্রতিটা ভোর আলাদা। কারফিউ উঠেছে, লোকজন রাস্তায় নেমেছে। শাহেদ বের হয়েছে গৌরাঙ্গকে নিয়ে। গৌরাঙ্গের শরীরের অবস্থা ভালো না, তার গায়ে জ্বর। কিন্তু সে একা কিছুতেই বাসায় থাকবে না। একা বাসায় বসে থাকলে সে নাকি ভয়ে মারা যাবে। রাস্তায় নেমেও আরেক বিপদ। সে একটু পরপর বলছে, মিতা, ফিরে চলো। মিতা, ভয় লাগছে, ফিরে চলো। শাহেদের খুবই বিরক্ত লাগছে। ফিরে যাবার প্রশ্নই উঠে না। যে করেই হোক আসমানিদের খোঁজ বের করতেই হবে। প্রথমে যেতে হবে মিরপুর 10 নম্বর, তার খালার বাড়িতে। বাড়ির নম্বর সে জানে না, আগে তো একবার এসেছে, কাজেই ধারণা সে বাড়ি চিনবে। তবে মিরপুর যাবার আগে তাকে সুবান সাহেবের খোঁজে যেতে হবে। এরা নিশ্চয়ই আতঙ্কগ্রস্ত হয়ে অপেক্ষা করছে। গতকাল সাহেব যায়নি। বৃদ্ধ ভদ্রলোক নিশ্চয়ই তাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছেন। সুবান সাহেবদের বাড়ির সদর দরজায় তালা ঝুলছে, বেশ বড় তালা।
মনে হচ্ছে তারা গতকাল বাসা ছেড়ে নিরাপদে কোনো জায়গায় চলে গেছে। ঢাকা শহরের মানুষ কোনোখানেই এখন নিশ্চিন্ত বোধ করছে না। তারা শুধুই জায়গা বদল করছে। দরজায় তালাবদ্ধ। তারপরেও শাহেদ অনেকক্ষণ কড়া নাড়ল। ঢাকা শহরে আরেকটি নিয়ম এখন চালু হয়েছে, সদর দরজায় তালা লাগিয়ে বাড়ির ভেতর বসে থাকা। মিলিটারি যদি আসে তাহলে যেন তালা দেখে মনে করে এ বাড়িতে লোকজন নেই। গৌরাঙ্গ বলল, মিতা চলো বাসায় ফিরে যাই, কেউ তো নাই। শাহেদ বলল, আমাকে মিরপুর যেতেই হবে। গৌরাঙ্গ বলল, মিতা আমার খুব ভয় লাগছে। ভয় লাগলে তুমি বাসায় চলে যাও, আমাকে যেতেই হবে। যে করে হোক আমাকে আসমানের খোঁজ বের করতে হবে। মিতা আমি একা বাসায় থাকবো না, আমি ভয়ে মারা যাব, আমি খুবই ভীত। শাহেদ জবাব দিল না। কথা বলে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। এখন তাকে বেবি ট্যাক্সি খুঁজে বের হতে হবে। বেবি ট্যাক্সি না পাওয়া গেলে শক্ত সামর্থ্য শরীরের কোনো রিক্সাওয়ালা যে তাকে অতি দ্রুত মিরপুর পৌঁছে দেবে। হাতে অল্প সময়, 12টা থেকে আবার কারফিউ শুরু হবে। মিরপুর 10 নম্বরের মাথায় তারা রিক্সা ছেড়ে দিল। বাড়ি খুঁজতে শুরু করতে হবে এখন থেকেই। শাহেদের অস্পষ্টভাবে মনে আছে বাড়ির সামনের গেটের কাছে একটা জবা গাছ আছে। বাড়ির একটা ইংরেজি নামও আছে, নামটা মনে পড়ছে না, তবে শুরুটা এস দিয়ে। গৌরাঙ্গ চাপা গলায় বলল, মিতা মিলিটারি, ডান দিকে চায়ের দোকানের সামনে মিলিটারি। মিতা আমাদের দিকে তাকিয়ে আছে। শাহেদ থমকে দাঁড়ালো। চায়ের দোকানের নাম রহমান মিয়ার টি স্টল। 5 জন মিলিটারির একটা দল দোকানের সামনে। একজন পিরিচে চা ঢেলে খাচ্ছে, বাকিরা মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। এদের আশেপাশে কোনো লোকজন নেই, শুধু সাদা গেঞ্জি পরা চায়ের দোকানদার মাথা নিচু করে বসে আছে। দোকানদারকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না, দূর থেকে মনে হচ্ছে হার্ডবোর্ডে দোকানদারের ছবি এঁকে বসিয়ে দেওয়া হয়েছে। গৌরাঙ্গ চাপা গলায় বলল, মিতা আমাদেরকে ডাকে, এখন কি করব? পিরিচে ঢেলে যে চা খাচ্ছিল সেই ডাকছে। তার মুখ হাসি হাসি। গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, মিতা এখন কি করব, দৌড় দিব? শাহেদ বলল, যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবেই দাঁড়িয়ে থাকো, খবরদার দৌড় দেবে না, আমি শুনে আসি। মিতা ওদের কাছে যাবার দরকার নেই। শাহেদ এগুচ্ছে। মিলিটারির দলটি 2 জন বন্দুক উঁচিয়ে ধরল তার দিকে। কেন ধরল শাহেদ বুঝতে পারছে না। হয়তো এটাই তাদের নিয়ম। কোনো বাঙালি তাদের দিকে আসতে থাকলে বন্দুক উঁচিয়ে নিশানা করতে হয়। তাকে ডাকছেই বা কেন? যে চা খাচ্ছিল সে চা খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে। তার মুখ এখনো হাসি হাসি। এটা একটা ভরসার কথা, কিন্তু তার মুখ হয়তো হাসি হাসি না। অনেকে এরকম থাকে, খুব রাগ করে তাকালেও মনে হয় হাসছে। আচমকা খুব কাছে কোথাও গুলি হলো। শাহেদ অবাক হয়ে তাকাচ্ছে। গুলি কি তাকে করা হলো? মনে হয় না। তাকে গুলি করা হলে ব্যথা বোধ হতো, রক্তে শার্ট ভিজে যেত, সেরকম কিছুই তো হয়নি। গৌরাঙ্গ তাকিয়ে আছে। শাহেদের দিক থেকে চোখ ফিরিয়ে সে মিলিটারির দিকে তাকালো। যে মিলিটারি চা খাচ্ছিল তার চা খাওয়া শেষ হয়েছে। সে হাতের ইশারায় গৌরাঙ্গকে চলে যেতে বলল। গৌরাঙ্গ চলে যাচ্ছে। শাহেদ মিলিটারির দিকে এগোচ্ছে। সে হাঁটতে পারছে, এর অর্থ তাকে গুলি করা হয়নি। শরীরে বুলেট নিয়ে কেউ হাঁটতে পারে না। মিলিটারিদের 6-7 হাত কাছাকাছি গিয়ে শাহেদ থমকে দাঁড়ালো। নাম কিয়া? তেরা নাম কিয়া? মিলিটারিরা তার নাম জানতে চাইছে। নাম দিয়ে তারা কি করবে? তার নাম শাহেদ হলেও, যা ফখরুদ্দিন হলেও তা। শাহেদ নাম বলল। যে মিলিটারি চা খাচ্ছিল সে চায়ের কাপে কিছু চা মাটিতে ফেলে দিয়ে বিড়বিড় করে কি যেন বলল। শাহেদ এক দৃষ্টিতে মিলিটারির দিকে তাকিয়ে আছে। কান পাকড়ো। এর মানে কি? মিলিটারিটা তাকে কানে ধরতে বলেছে? অপরাধটা কি? শাহেদ কানে ধরল। মিলিটারি ইশারা করল উঠবোস করতে। শাহেদ উঠবোস করছে। মিলিটারিরা মনে হয় ব্যাপারটা মজা পাচ্ছে। সবার মুখ হাসি হাসি। মরিয়ম খুব ভালো করেই জানে ভয়ঙ্কর দিন যাচ্ছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তারপরেও তার মনে চাপা আনন্দ। এই আনন্দের জন্যে নিজেকে তার খুবই ছোট লাগছে। মনে হচ্ছে সে বাথরুমের তেলাপোকার চেয়েও জঘন্য কোনো প্রাণী। কিন্তু সে কি করবে? জোর করে তার আনন্দ চেপে রেখে দুঃখ দুঃখ মুখ করে ঘুরবে?
তার আনন্দের প্রধান কারণ হলো কারফিউ ভাঙার পর নাইমুল বলেছে, আমি একটু বাইরে যাব, শহরের অবস্থা দেখব। মরিয়ম সঙ্গে সঙ্গে বলেছে, আমি তোমাকে ছাড়ব না, তুমি যেতে পারবে না? নাইমুল বলল, আচ্ছা, তুমি অনুমতি না দিলে যাব না। কি সুন্দর কথা, তুমি অনুমতি না দিলে যাব না? চোখে পানি চলে আসার মতো কথা। মরিয়ম বলল, দুপুরে কি খাবে বলো? আজ দুপুরে আমি রান্না করব, মার শরীর খারাপ। নাইমুল বলল, তুমি যা রান্না করবে আমি তাই খাবো, তবে তবে কি? সবচেয়ে ভালো হয় রান্নাবান্নার ঝামেলায় না গিয়ে তুমি যদি আমার সামনে বসে থাকো। দুঃসময় প্রিয়জনদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এখন আমাদের দুঃসময়। নাইমুলের কথা শুনে আনন্দে মরিয়মের চোখে পানি চলে এলো। তার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষের জন্য দুঃসময় হলেও আজ তার জন্য দুঃসময় নয়। কোনো দুঃসময় তাদের দুজনের মাঝখানে ঢুকতে পারবে না। নাইমুল ট্রানজিস্টরের নব ঘোরাচ্ছে, তার মধ্যে কোনো অস্থিরতা নেই। বাইরে এত ঝামেলা, অথচ মানুষটা শান্ত সহজ ভঙ্গিতে ট্রানজিস্টরের নব ঘোরাচ্ছে। মনে হচ্ছে সে কোনো গানের অনুরোধের আসরের অনুষ্ঠান ধরতে চাচ্ছে। মরিয়ম বলল, হেই, তোমার কি সত্যি সত্যি বাইরে যেতে ইচ্ছে করছে? নাইমুল বলল, ইচ্ছে করছে, কিন্তু আজ আমি তোমার ইচ্ছাটাকে গুরুত্ব দেব। তুমি যদি বলো ইয়েস তাহলে ইয়েস, তুমি যদি বলো নো তাহলে নো। আচ্ছা যাও, ঘুরে আসো, 1 ঘন্টার জন্য যাবে। থ্যাংক ইউ। তুমি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ আমি জায়নামাজে বসে থাকব। আমি খুব তাড়াতাড়ি ফিরব। রাস্তায় যতক্ষণ থাকবে দোয়া ইউনুস পড়বে। দোয়া ইউনুস জানো তো? না জানলে একটা কাগজে লিখে দিই। লিখে দিতে হবে না, জানি। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। নাইমুল বলল, এখন বাচ্চা 9:25, আমি অবশ্যই 10:25 ফিরব। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ ছাড়া কথা বলছো কেন? ইনশাল্লাহ। তুমি চায়ের পানি গরম রেখো, এসে লেবু চা খাবো। মরিয়ম জায়নামাজে বসে আছে। যে কটা সূরা সে জানে সে কটা 3 বার করে পড়ে নফল নামাজ পড়তে শুরু করবে। নাইমুল ঘর ছেড়ে যাবার পরই মরিয়মের মনে হলো মস্ত ভুল করা হয়েছে, তাকে যেতে দেয়া ঠিক হয়নি। সে সূরা পড়া বন্ধ রেখে ক্রমাগত বলতে লাগলো, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, আল্লাহ তুমি তাকে ভালো রাখো। মরিয়মের একবারও তার বাবার কথা মনে পড়ল না। 25শে মার্চের পর থেকে তার কোনো খবর নেই। হয়তো মরিয়মের মনে হয়েছে তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, পুলিশের চাকরিতে দিনের পর দিন অনুপস্থিত থাকা কোনো ব্যাপার না। সাফিয়ার মুখ ভয়ে আতঙ্কে ছোট হয়ে আছে। তার ভীতির কারণ সম্পূর্ণ অন্য। 25শে মার্চ রাতে তিনি একটা ভয়াবহ সত্য আবিষ্কার করেছেন। টুনটুনি, ইয়াহিয়াকে এখন টুনটুনি ডাকা হচ্ছে। একমাত্র মোবারক হোসেন ছেলেকে ইয়াহিয়ার নামে ডাকেন, কানে শোনে না। এই যে এত গোলাগুলি কামানের শব্দ, তাতে তার কিছুই হচ্ছে না। সে জেগেই আছে, কিন্তু একবারও চমকে উঠছে না। তখন তার সন্দেহ হলো ছেলে হয়তো দেখেও না। তিনি তার সামনে রঙিন ফিতা ধরলেন। টুনটুনি হাত বাড়াল না। চোখের সামনে ঝুমঝুম বাজালেন। সে ঝুমঝুমির দিকে তাকালো না, সম্পূর্ণ অন্যদিকে তাকিয়ে আনন্দে হাসতে লাগল। তিনি বুঝতেই পারছেন না এই ভয়ঙ্কর খবরটা তিনি মরিয়মের বাবাকে কিভাবে দেবেন। মরিয়মের বাবা কি এই খবরটা সহ্য করতে পারবেন? তিনি যদি বলেন, এই ব্যাপারটা ধরতে তোমার এতদিন লাগলো, তখন তিনি কি জবাব দেবেন? সাফিয়ার একটা ভয়ঙ্কর ইচ্ছে হচ্ছে ছেলেকে কোলে নিয়ে ছাদে চলে যেতে, ছাদ থেকে ছেলে কোলে নিয়ে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাওয়ার। চোখ কান আছে, এমন শিশুই এদেশে টিকে থাকতে পারে না। আর এ টিকবে কিভাবে? তিনি বা ছেলের বাবার রাগ কিভাবে সামাল দেবেন? নাইমুলের 10:25 ফেরার কথা। সে ঠিক 10:25 ফিরল। মরিয়ম তখন জায়নামাজ ছেড়ে উঠেনি। নাইমুল বলল, মরি, আমার লেবু চা কই? মরিয়ম লজ্জায় মরে যাচ্ছে। নাইমুল তার কথা রেখেছে। সে কাঁটায় কাঁটায় 10:25 ফিরেছে। সে তার কথা রাখতে পারেনি। চোলায় চায়ের পানি দেওয়া হয়নি। নাইমুল বলল, চা লাগবে না, তুমি বসো। মরিয়ম বলল, কি দেখলে? নাইমুল বলল, ওরা যা দেখাতে চেয়েছিল তাই দেখলাম। মরিয়ম বলল, ওরা কি দেখাতে চেয়েছিল?
ওরা ওদের হাতে সূক্ষ্ম কাজ দেখানোর জন্য 3 ঘন্টার জন্য কারফিউ তুলেছে, যেন ওদের কর্মকাণ্ড দেখে আমরা জেলি ফিশের মতো হয়ে যাই। কি বলছো বুঝতে পারছি না। নাইমুল হাসল, তার অদ্ভুত হাসি। সে হাসি দেখলেই মরিয়মের শরীর কেমন করতে থাকে। মরিয়ম বলল, আমি তোমার জন্য চা নিয়ে আসি। নাইমুল বলল, চা আনতে হবে না, চুপ করে বসে থাকো, আমি একটা মজার জিনিস দেখে এসেছি। এর মধ্যে মজার জিনিস কি দেখলে? ওরা শহীদ মিনার ভেঙে গোড়া করে দিয়েছে। সেখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, সাইনবোর্ডে লেখা, মসজিদ, নামাজ পড়িবার স্থান। নাইমুল হাসছে, তবে এই হাসি কেমন যেন অন্যরকম। হাসির শব্দ ভোঁতা, শুনতে ভালো লাগে না। মরিয়ম, এখন তোমাকে খুব জরুরি একটা কথা বলবো, মন দিয়ে শোনো। পাকিস্তানি মিলিটারিদের সঙ্গে সত্যিকার যুদ্ধ এখন শুরু হবে। কি ভয়াবহ যুদ্ধ যে হবে ওরা বুঝতে পারছে না। আমি কিন্তু যুদ্ধে যাব। মরিয়ম হতভম্ব গলায় বলল, কি বললে? নাইমুল সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি যুদ্ধ করব। কিভাবে করব, অস্ত্র কোথায় পাবো, কিছুই জানি না। শুধু এতটুকু জানি যে ব্যবস্থা হবে। যুদ্ধে যাবে? তুমি যুদ্ধে যাবে? হ্যাঁ, তবে তোমার ভয়ের কিছু নেই। আমি মরব না। আমি অত্যন্ত বুদ্ধিমান। আমি খুবই সাবধানে থাকব। বুদ্ধিমান মানুষ সবসময় সবার আগে নিজেকে রক্ষা করে। আমি তাই করব। মরিয়ম বিড়বিড় করে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? নাইমুল সিগারেটের লম্বা টান দিয়ে বলল, হ্যাঁ, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, স্বাধীন বাংলাদেশে। মরিয়ম আর্তনাদের মতো করে বলল, তুমি কি এখন চলে যাচ্ছ? নাইমুল বলল, না, আজ দিনটা আমি তোমার সঙ্গে থাকব। আমি যাব আগামীকাল, কারফিউ লিফট হওয়া মাত্র। বিদায়। আজকের দিনটা শুধু আমাদের দুজনের। She wants a child and I was a child in this kingdom by the sea, but we loved with a love that was more than love, and I and me unably. মরিয়ম হাওমাও করে কাঁদছে। নাইমুল হাসি মুখে স্ত্রীর কান্না দেখছে। 27 মার্চ শনিবার রাত 8টায় রেডিও নব ঘোরাতে ঘোরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়ার নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বললেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুতের শক প্রবাহিত হয়। তাদের নেতিয়ে পড়া মেরুদণ্ড একটা ঘোষণায় রজ্জু হয়ে যায়। তাদের চোখ ঝলমল করতে থাকে। একজন অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে, ভাবাই যায় না। পিরোজপুর মহকুমার সাব ডিভিশনাল পুলিশ অফিসার এই ঘোষণা শুনে আনন্দে ছেলে মানুষের মতো চিৎকার শুরু করে বলতে থাকে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি, আর ভয় নাই। তিনি পিরোজপুরের পুলিশদের অস্ত্র ভাণ্ডার থেকে 200 রাইফেল স্থানীয় জনগণকে দিয়ে দেন যুদ্ধ শুরুর প্রস্তুতি হিসেবে। পাকিস্তান মিলিটারি তাকে হত্যা করে 5 মে। এই ঘটনার 32 বছর পর তার বড় ছেলে জ্যোৎস্না ও জননী নামের একটা উপন্যাস লেখায় হাত দেয়। কালুরঘাট রেডিও স্টেশন থেকে প্রচারিত মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে পরে নানান বিভ্রান্তির তৈরি হয়। তিনি মোট কবার ঘোষণা পাঠ করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের একচ্ছত্র নায়ক এবং তার পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে। এই বিবৃতি কত তারিখে পড়া হলো, কবার পড়া হলো, এই নিয়ে বিভ্রান্তি। জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার পাঠের আগেই স্বয়ং বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার ঘোষণা পাঠের প্রসঙ্গ বইপত্রে পাওয়া যাচ্ছে। যেমন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল হান্নান দুপুর 2টায় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ প্রচার করেন। 26 মার্চ সন্ধ্যা 7:40 স্বাধীনতার ঘোষণার বাংলা অনুবাদ দ্বিতীয়বার পড়া হয়। পাঠ করেন হাটহাজারী কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব আবুল কাশেম সন্দীপ। স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মেজর জিয়া নিজে তার ডায়েরিতে যা লিখেছেন তা হল, 27 মার্চ শহরের চারদিকে তখন বিক্ষিপ্ত লড়াই চলছিল। সন্ধ্যা 6:30টায় রেডিও স্টেশনে এলাম। এক টুকরো কাগজ খুঁজছিলাম। হাতের কাছে একটা এক্সারসাইজ খাতা পাওয়া গেল। তার একটা পৃষ্ঠায় দ্রুত হাতে লেখা স্বাধীনতা যুদ্ধের প্রথম ঘোষণার কথা লিখলাম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ভার নিয়েছি, সেই কথাও লেখা হলো সেই প্রথম ঘোষণায়। কিছুক্ষণের মধ্যে সেই ঘোষণা বেতারে প্রচার করলাম।
28 মার্চ সকাল থেকে 15 মিনিট পর পর ঘোষণা প্রচার করা হলো কালুরঘাট রেডিও স্টেশন থেকে। 30 মার্চ দ্বিতীয় ঘোষণাটি প্রচার করা হলো রাজনৈতিক নেতাদের অনুরোধ ক্রমে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে কোনো রকম বিভ্রান্তি থাকতে পারে না, এই একটি বিষয়ে দলমতের ঊর্ধ্বে আমাদেরকে উঠতেই হবে। সত্যেন ধার্যেতে প্রীতি, সত্যেন তাপত্যে রবি, সত্যেন ব্রাতি বায়ুশ্চ, সত্যং সত্যে প্রতিষ্ঠিতম। সত্যই পৃথিবীকে ধারণ করে আছে, সত্যের দ্বারাই সূর্য তাপ বিকিরণ করছে, সত্যের জন্যই বাতাস বইছে, সত্যেই সবকিছু প্রতিষ্ঠিত। লেখক। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা 1971 উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। এর 6ষ্ঠ পর্ব আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।